হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়ারশিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আপনাদের সাথে আলাপ করব কিভাবে আমরা একটি থ্রাইভিং প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে পারি, অর্থাৎ একটি প্ল্যান্টেড ট্যাঙ্কে প্ল্যান্টগুলোর প্রপার গ্রোথ কিভাবে আমরা পেতে পারি। একটি প্ল্যান্টেড ট্যাঙ্কের সাকসেস মেইনলি ডিপেন্ড করে আপনার প্ল্যান্টগুলোর অপটিমাম গ্রোথের উপরে। আপনি যত বিভিন্ন রকমের প্ল্যান্ট লাগান না কেন অথবা এক্সোটিক স্পিসিসের প্ল্যান্ট লাগান না কেন, সেটা যদি প্রপারলি গ্রো না করে তাহলে কিন্তু একটি প্ল্যান্টেড ট্যাঙ্ক আসলে সাকসেসফুল বলা যায় না। প্ল্যান্টের প্রপার গ্রোথের জন্য তিনটি জিনিস অত্যন্ত জরুরি, সেগুলো হচ্ছে CO2, ফার্টিলাইজার এবং লাইট। এই তিনটি জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে CO2 বা কার্বন ডাইঅক্সাইড, কারণ আপনার ট্যাঙ্কে কতটুকু কার্বন ডাইঅক্সাইড দেওয়া হচ্ছে তার উপরে ডিপেন্ড করে সেই ট্যাঙ্কে কতটুকু ফার্টিলাইজার দেওয়া যাবে অথবা কতটুকু লাইট ব্যবহার করতে পারবেন। আপনার ইচ্ছা হলেই আপনি একটি ট্যাঙ্কে ইচ্ছামতো CO2, ইচ্ছামতো ফার্টিলাইজার বা ইচ্ছামতো লাইট দিলেই সেখানে প্ল্যান্ট গ্রো করবে না প্রপারলি। আপনার ট্যাঙ্কে কতটুকু লাইট দিতে পারবেন বা কতটুকু ফার্টিলাইজার দিতে পারবেন সেটা সম্পূর্ণভাবেই ডিপেন্ড করে আপনার ট্যাঙ্কে কতটুকু কার্বন ডাইঅক্সাইড দেওয়া হচ্ছে তার উপরে। আপনার ট্যাঙ্কে যদি পর্যাপ্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড না থাকে তাহলে আপনি সবচেয়ে ভালো ফার্টিলাইজারও যদি বেশি বেশি করে দেন সেগুলো কিন্তু প্ল্যান্ট ইউজ করতে পারবে না এবং ওয়াটার চেঞ্জের সাথে সাথে সেই দামি ফার্টিলাইজারগুলো সব ড্রেনে চলে যাবে। আর লাইটের ব্যাপারটাও সেম। লাইট আমাদের দরকার ফটোসিনথেসিসের জন্য, কিন্তু প্ল্যান্টের সেই ফটোসিনথেসিসের রেটটা ডিপেন্ড করে কতটুকু CO2 আছে তার উপরে। আপনার ট্যাঙ্কে যদি মিডিয়াম CO2 থাকে, আপনি যতই হাই লাইট দেন না কেন সেই প্ল্যান্ট তত ফাস্ট ফটোসিনথেসিস করতে পারবে না এবং এই ইমব্যালেন্সের কারণে সবচেয়ে বেশি অ্যালজি হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমি বাংলাদেশ অ্যাকুয়ারিস্ট গ্রুপে দেখি সবাই ডায়াটম অথবা হেয়ার অ্যালজি ফেস করে থাকেন সবচেয়ে বেশি, এবং এই দুটোর অন্যতম কারণ কিন্তু হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লাইট অথবা আপনার যতটুকু CO2 আছে বা ফার্টিলাইজার আছে তার তুলনায় বেশি লাইট হয়ে যাচ্ছে। CO2, ফার্টিলাইজার এবং লাইটের ভিতরে এই ভারসাম্যটা আনাটাই আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য সাকসেস নিয়ে আসবে। আর এই ভারসাম্য না থাকলে প্ল্যান্ট ঠিকমতো গ্রো করতে পারে না, আর এর ফলেই অ্যালজি হয়। আপনার ট্যাঙ্কে এই ভারসাম্যটা যদি না থাকে, সেটার কারণ খুঁজে বের না করে আপনি যতই অ্যালজি ইটার দিতে থাকেন তাতে কিন্তু কোনো সমাধান হচ্ছে না, কারণ একদিকে অ্যালজি হতেই থাকবে আর আপনার অ্যালজি ইটারের দল সেটাকে খেয়েই যেতে থাকবে। দ্যাট ইজ নট দ্য সলিউশন। আপনার যদি ঘন ঘন মাথা ব্যথা ধরে, আপনি কিন্তু খালি দিনের পর দিন প্যারাসিটামল খেয়ে যাবেন না। আপনার যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনার হয়তো রক্ত পরীক্ষা করে সেটার কারণ কি বের করে সেটার সমাধান করবে। কোনো ডক্টর আপনাকে বলবে না যে আপনার জ্বর আসলেই বা মাথা ধরলেই আপনি সারাদিন খালি প্যারাসিটামল খেয়ে থাকেন, যদি এটা আপনার রেগুলার হতে থাকে। সো প্ল্যান্টেড ট্যাঙ্কে এই ভারসাম্য আনাটাই আমাদের গোল, এবং আজকের ভিডিওর আলোচনার বিষয়ও হচ্ছে সেটি। প্ল্যান্টেড ট্যাঙ্কে CO2, ফার্টিলাইজার এবং লাইটের ভারসাম্য আনাটা আলাদা আলাদা করে যদি আপনি তিনটার ভারসাম্য আনতে যান তাহলে বেশ কষ্টকরই বলা চলে। আজকে আমি আপনাদের সাথে আলাপ করব কিভাবে আমরা অনেক ইজিলি এই কাজটি করতে পারি। সর্বপ্রথম আমরা টিউন করব হচ্ছে আমাদের ট্যাঙ্কের CO2। আমরা চাই আমাদের প্ল্যান্টেড ট্যাঙ্কে সর্বোচ্চ যতটুকু CO2 দেওয়া পসিবল সেটাই দিতে। এখন যদি আপনার প্রেশারাইজড CO2 থেকে থাকে তাহলে আপনি 30 থেকে 35 ppm পর্যন্ত CO2 দিতে পারবেন। আর যদি আপনার DIY CO2 থেকে থাকে এবং আপনার ট্যাঙ্কটি 30 গ্যালনের থেকে ছোট হয়ে থাকে তাহলে আপনি মিডিয়াম CO2 পর্যন্ত দিতে পারবেন, যেটা হচ্ছে অ্যারাউন্ড 14-15 ppm। যাদের প্রেশারাইজড CO2 আছে তাদের জন্য CO2 টিউন করার দুটি সিস্টেম আছে। এর মধ্যে সবচেয়ে বেস্ট ওয়েটি হচ্ছে আপনার ট্যাঙ্কের pH চেক করে CO2 সেট করা। এটার জন্য প্রথমে আপনার ট্যাপ ওয়াটারের pHটা আপনাকে মাপতে হবে এবং তারপরে আপনার ট্যাঙ্কের CO2 মাপতে হবে যতক্ষণ না সেই ট্যাঙ্কের পানির pH 1 ড্রপ করে। উদাহরণ হিসেবে ধরা যাক আপনার ট্যাপ ওয়াটারের pH 7.3। সো আপনি আপনার ট্যাঙ্কে CO2 আস্তে আস্তে করে বাড়াতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনার ট্যাঙ্কের পানির pH 6.3-তে নেমে আসে। অর্থাৎ আপনার ট্যাপ ওয়াটারের pH 7.3 আর ট্যাঙ্কের pH 6.3।
এই যে 1 pH ড্রপ, এটাই আপনাকে ইন্ডিকেট করবে যে আপনার ট্যাঙ্কে 30 থেকে 35 ppm CO2 আছে। এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ট্যাঙ্কের পিএইচটি আপনার মাপা উচিত যখন আপনার ট্যাঙ্কে CO2 অফ হবে তার আগে দিয়ে, কারণ অবভিয়াসলি আপনি যখন শুরু থেকে ট্যাঙ্কে CO2 দেওয়া শুরু করছেন তখনই আপনার ট্যাঙ্কের পিএইচ এতটা ড্রপ করবে না। সো শেষের দিকে মেজার করাটাই সবচেয়ে ভালো। আর এই পিএইচ মাপার জন্য আপনার দুটি ওয়ে আছে। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার যদি একটি এপিআই ফ্রেশ ওয়াটার মাস্টার টেস্ট কিট থাকে, সেখানে পিএইচ টেস্ট কিট আছে এবং এর সাথে সাথে অ্যামোনিয়া, নাইট্রেট এগুলোরও টেস্ট আছে। এটি যদি আপনার থেকে থাকে, এটির পিএইচ টেস্ট কিট ব্যবহার করেই আপনি আপনার পিএইচ মেপে নিতে পারছেন। আরেকটি ওয়ে হচ্ছে আপনাকে কোনো রকম একটি পিএইচ মিটার বা পিএইচ পেন ইউজ করা। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পিএইচ পেনগুলো সাধারণত যেভাবে আসে সেটাকে ডাইরেক্টলি ওভাবে ইউজ করা যায় না, সেটাকে ইউজ করার আগে আপনাকে ক্যালিব্রেট করে নিতে হবে। সো আপনি যদি পিএইচ পেন কিনে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে সেটার সাথে পিএইচ ক্যালিব্রেশন ফ্লুইড আছে কিনা। সাধারণত এ ধরনের পিএইচ পেনের সাথে দুটি প্যাকেট থাকবে, একটি হচ্ছে PH4 আর একটি হচ্ছে PH7। সেটা লিকুইডও হতে পারে অথবা পাউডারও হতে পারে, যেটা পানির সাথে মিশিয়ে আপনাকে সেই পিএইচ সলিউশন বানিয়ে নিতে হবে এবং সেটার ইনস্ট্রাকশনস সেগুলো প্যাকেটের গায়েই লেখা আছে। প্রেশারাইজড CO2 ওনারদের জন্য আরেকটি ওয়ে হচ্ছে যে আপনার ট্যাঙ্কে আপনি একটা এক্স অ্যামাউন্ট অফ CO2 দিয়ে আপনি স্টার্ট করবেন, তারপরে প্রতিদিন আপনি 1 BPS করে CO2 বাড়াতে থাকবেন। সো এভাবে বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে আপনি দেখবেন যে আপনার মাছগুলো একদম ওয়াটার লেভেলের কাছাকাছি উঠে গ্যাস করছে, অর্থাৎ CO2 বেশি হয়ে গেছে। সো যখন ওই জায়গাটা দেখবেন তখন আপনি 1 BPS কমিয়ে দিবেন, তাহলে আপনি জানতে পারলেন যে অতটুকুই হচ্ছে আপনার জন্য পারফেক্ট CO2। কিন্তু এই মেথডটা মাছের জন্য ক্রুয়েল, আমি সাজেস্ট করি না। একটা ক্যালিব্রেশন ফ্লুইড সহ পিএইচ পেন অ্যারাউন্ড 900 থেকে 1000 টাকার ভিতরেই পাওয়া যায়, এরকম একটা কিনে আপনি ব্যবহার করতে পারেন। আর যেটা আমি অলরেডি বললাম, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এপিআই ফ্রেশ ওয়াটার মাস্টার টেস্ট কিট। এটা থাকলে আপনি আপনার পিএইচ চেক করতে পারছেন, এছাড়াও অন্যান্য যে অ্যামোনিয়া, নাইট্রেট এগুলো আপনি টেস্ট করতে পারছেন। ডিআইওয়াই CO2-র ক্ষেত্রে আপনার অপশন হচ্ছে শুধুমাত্র একটি, কারণ আপনার ডিআইওয়াই CO2 ইউজারদের জন্য আপনি যদি ফুল ব্লাস্টেও CO2 দেন, আপনার ট্যাঙ্কে কখনোই 14-15 ppm-এর উপরে CO2 উঠবে না। সো ডিআইওয়াই CO2 দিয়ে মাছ মেরে ফেলারও কোনো সম্ভাবনা নেই। সো এই ফিশ গ্যাসপিং মেথডটা আসলে ডিআইওয়াই CO2 ইউজারদের জন্য এই কারণে অ্যাপ্লিকেবল না। আপনাদের জন্য একটিমাত্র ওয়ে হচ্ছে যে আপনার পানির পিএইচ টেস্ট করা, এবং এক্ষেত্রে আপনি প্রেশারাইজ CO2-র জন্য আমরা 1 pH ড্রপ মেনশন করছি। আর আপনার যেহেতু ডিআইওয়াই CO2, আপনি কোনোভাবেই মিডিয়াম CO2-র উপরে যেতে পারবেন না এবং আপনার ট্যাঙ্কটি 30 গ্যালনের কম হতে হবে। সো আপনার জন্য একমাত্র ওয়ে হচ্ছে পানির পিএইচ টেস্ট করা, সেটা আপনার এপিআই টেস্ট কিট দিয়েই হোক অথবা পিএইচ পেন দিয়ে হোক, যেভাবেই হোক একটা না একটা কোনো ওয়ে দিয়ে আপনাকে টিউন করতে হবে। সো তাহলে আপনি দেখবেন যে আপনার যদি 0.5 pH ড্রপ হয়, অর্থাৎ যদি আপনার ট্যাপ ওয়াটারের পিএইচ হয় 7.3 এবং আপনি CO2 বাড়াতে বাড়াতে আপনি দেখলেন যে অ্যারাউন্ড 6.7, 6.8 এরকম আছে পিএইচ, তাহলে আপনার 0.5 pH ড্রপ হয়েছে এবং সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আপনার 14-15 ppm CO2 পানিতে ডিজলভড আছে। এবং মনে রাখবেন, ডিআইওয়াই CO2 ইউজের ক্ষেত্রেও আপনাকে পানির পিএইচটা টেস্ট করতে হবে সবসময় যে লাইট আওয়ারের শেষের দিকে যখন আপনার CO2 অফ করবেন তার আগে দিয়ে, কারণ তখনই আপনার ম্যাক্সিমাম CO2 থাকবে। এবার কথা বলবো ফার্টিলাইজার নিয়ে। এখন যেহেতু আপনার ট্যাঙ্কের CO2 আপনি টিউন করে ফেলেছেন, এখন আপনার ট্যাঙ্কে প্ল্যান্ট গ্রোথের জন্য ফার্টিলাইজার দরকার। ফার্টিলাইজার হচ্ছে প্ল্যান্ট ফুড, অর্থাৎ প্ল্যান্টের খাবার। আমি অনেক পোস্টেই দেখি অনেকে লিখেন যে ওনার লাইট আছে, CO2 আছে, কিন্তু ফার্টিলাইজার দিচ্ছেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে প্ল্যান্ট খাচ্ছে কি? যে কোনো লিভিং জিনিসেরই খাদ্যের প্রয়োজন এবং প্ল্যান্ট সেটা গ্রহণ করে মূলত ওয়াটার কলাম থেকে, রুটস থেকেও কিছুটা গ্রহণ করে, বাট সেটা খুবই কম। মেইনলি সেই প্ল্যান্ট নিউট্রিয়েন্টস গ্রহণ করে ওয়াটার কলাম থেকে, এবং তার জন্য আপনার ট্যাঙ্কের ক্যাটাগরি এবং প্ল্যান্ট ম্যাসের উপর ডিপেন্ড করে ফার্টিলাইজার অবশ্যই প্রয়োজন। ফার্টিলাইজার ডে 1 থেকেই ইউজ করা উচিত, কারণ যেটা বললাম এটা প্ল্যান্টের খাবার। আপনি আজকে ট্যাঙ্কে গাছ লাগিয়েছেন দেখে প্ল্যান্ট তো আর না খেয়ে থাকবে না। ইট ইজ জাস্ট বেসিক কমন সেন্স।
সো প্রথম থেকেই ফার্টিলাইজার ইউজ করাটা ইম্পর্ট্যান্ট, এবং এই ক্ষেত্রেই এস্টিমেটিভ ইন্ডেক্স বা ইআই ডোজিংটার সবচেয়ে বেশি মজা। আমি অন্য ভিডিওতে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যে ফার্টিলাইজার ডোজিংয়ের জন্য বেসিক্যালি দুটো ওয়ে আছে। একটা হচ্ছে এডিএ ডিজাইনড লিন ডোজিং মেথড, আরেকটা হচ্ছে টম বারের ডেভেলপ করা এস্টিমেটিভ ইন্ডেক্স মেথড। এখন এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এডিএ লিন ডোজিং মেথডের হার্ট হচ্ছে এডিএ কমার্শিয়াল সয়েল ইউজ করা। সো আপনার ট্যাঙ্কে যদি ব্র্যান্ড নিউ এডিএ কমার্শিয়াল সয়েল ইউজ না করা হয়ে থাকে তাহলে এডিএর লিন ডোজিং মেথড আপনার জন্য প্রযোজ্য না। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে গার্ডেন সয়েল দিয়ে ট্যাঙ্ক করে থাকি। এখন আপনি যদি মনে করেন যে না আপনি গার্ডেন সয়েল দিয়ে ট্যাঙ্ক করে সেখানে লিন ডোজিং দিবেন, ইট উইল নট ওয়ার্ক। এডিএ সয়েল থেকে প্রচুর পরিমাণ অ্যামোনিয়া রিলিজড হয় এবং সেটা আপনার বায়োলজিক্যাল ফিল্টার ভেঙে নাইট্রেটে রূপান্তরিত করে দেখে আপনার ট্যাঙ্কে অ্যাডিশনাল নাইট্রেট দেওয়ার প্রয়োজন হয় না। এই কারণে এডিএ প্রথম দিকে সাজেস্ট করে ব্রাইটি কে ফর পটাশিয়াম। সো ওরা সয়েল থেকে আয়রন দেয় এবং অ্যামোনিয়া ভেঙে নাইট্রেট হয় আর পটাশিয়াম অ্যাড করছে। দ্যাট ইজ দ্য এডিএ লিন ডোজিং মেথড। কিন্তু আপনি যদি গার্ডেন সয়েল ইউজ করেন এবং সেক্ষেত্রে আপনি বলেন যে না আমি লিন ডোজিং করব, দ্যাটস নট গোয়িং টু ওয়ার্ক। আমরা প্ল্যান্ট বায়োলজি চেঞ্জ করতে পারবো না। সো আপনি যদি গার্ডেন সয়েল ইউজ করেন বা আপনি পুরনো এডিএ কমার্শিয়াল সয়েল ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই হেভি ফার্টিলাইজার ডোজিংয়ে থাকতে হবে। এখন প্ল্যান্ট গ্রোথের জন্য টোটাল 13টি উপাদানের দরকার হয়। তার মধ্যে 6টি উপাদান বেশি মাত্রায় প্ল্যান্ট গ্রহণ করে, যেগুলোকে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে থাকি। আর বাকি 7টা উপাদান প্ল্যান্টের জন্য দরকারি, কিন্তু প্ল্যান্ট সেটা ম্যাক্রোর থেকে অনেক কম পরিমাণে গ্রহণ করে। সেগুলোর নাম হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। প্ল্যান্ট গ্রোথের জন্য এই টোটাল 13টি উপাদানই দরকার। আমরা স্কুলে সবাই পড়েছি সুষম খাদ্য, রাইট? সো যেরকম আমাদের হিউম্যান বিংসের জন্য আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস ইত্যাদি সব মিলে একটি সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট হয়, সেরকম প্ল্যান্টের ব্যালেন্সড ডায়েট হচ্ছে এই 13টি নিউট্রিয়েন্টের কম্বাইন্ড ফর্ম। সো এই ম্যাক্রো ফার্টিলাইজার এবং মাইক্রো ফার্টিলাইজার দুটোই প্ল্যান্টের গ্রোথের জন্য খুবই দরকারি। আপনি শুধু ম্যাক্রো দিলেন, মাইক্রো দিলেন না, তাহলে হবে না। আবার শুধু যদি মাইক্রো দেন, ম্যাক্রো দিলেন না, তাহলেও হবে না। দুটিই দরকার। CO2 ক্ষেত্রে যেরকম আপনাদেরকে বললাম যে মিডিয়াম CO2 মানে 14-15 ppm CO2, হাই CO2 মানে হচ্ছে 30 থেকে 35 ppm CO2, সেরকম ফার্টিলাইজারের ক্ষেত্রেও প্রতিটি নিউট্রিয়েন্টের জন্য একটি ডিফাইন্ড রেঞ্জ আছে। যেমন নাইট্রেটের পরিমাণ থাকতে হয় 15 থেকে 30, পটাশিয়াম 20 থেকে 30, আয়রন হতে পারে 0.2 থেকে 1 ppm পর্যন্ত, এরকম ডিটেইলড ব্রেকডাউন আছে। সো এস্টিমেটিভ ডোজিং কি বলছে যে আপনার ট্যাঙ্কে প্রতিটি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে যেন কখনো কোনো প্ল্যান্টের কোনো একটি উপাদানেরও ঘাটতি না হয়। সো প্ল্যান্টে সবসময় নিউট্রিয়েন্ট ভরা থাকছে এবং সপ্তাহে একবার অন্তত 50% ওয়াটার চেঞ্জ করে সেই নিউট্রিয়েন্ট লেভেলটাকে আবার রিসেট করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস আমি একটু বলতে চাই যে অনেকেই মনে করেন যে অতিরিক্ত ফার্টিলাইজার দিলে আপনার প্ল্যান্টের ট্যাঙ্কে অ্যালজি হয়ে যাবে। নো, দ্যাট ইজ ভেরি মাচ রং। প্ল্যান্টের ট্যাঙ্কে অ্যালজি হয় ফর ইমব্যালেন্স, যে যতটুকু CO2 আছে সেই পরিমাণে আপনার এনাফ ফার্টিলাইজার নেই অথবা তার থেকে অনেক বেশি লাইট আছে। আপনার নাইট্রেট যদি ইভেন 80 ppm থাকে তাহলেও আপনার প্ল্যান্টের ট্যাঙ্কের অতিরিক্ত নাইট্রেটের কারণে কখনো অ্যালজি হবে না। আপনার পটাশিয়ামও যদি বেশি থাকে সেটার জন্যও কখনো অ্যালজি হবে না। অতিরিক্ত নাইট্রেট এবং অতিরিক্ত পটাশিয়ামের জন্য কখনো কোনো রকম অ্যালজি হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আপনার অ্যালজির মেইন কারণ হচ্ছে হয় CO2 কম, অথবা হয় ফার্টিলাইজার কম, অথবা লাইট বেশি। সো ফার্টিলাইজার ডোজিংয়ের ক্ষেত্রে আপনাকে একটি জিনিস আমি সাজেস্ট করতে চাই, আপনি যেই ব্র্যান্ডেরই ফার্টিলাইজার ইউজ করেন না কেন সেটার গায়ে একটি ডোজেজ স্কেজুল দেওয়া আছে। কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি এই ডোজেজ অ্যামাউন্টটা তারা যেটা বলে সেটা কমপ্লিটলি ইনঅ্যাডিকুয়েট। কারণ সব কিছুর পিছনে একটা মার্কেটিং আছে এবং ওরা যখন আপনাকে বলছে যে আপনি ফর এক্সাম্পল 50 গ্যালনে আপনি 5 মিলি ইউজ করবেন সপ্তাহে একবার বা 2 বার, তাহলে সে দেখাতে পারছে যে এই ফার্টিলাইজারটা আপনার 2 মাস, 3 মাস, 4 মাস চলবে। বাট দ্যাট ইজ রং। আমাদের কতদিন চললো সেটা কিন্তু ম্যাটার না। আমাদের দেখতে হবে যে আপনার ট্যাঙ্কে
প্রয়োজনীয় পরিমাণের নিউট্রিয়েন্টস আছে কিনা, এবং সেটার জন্য যদি আপনার সপ্তাহে 3 বার 4 বার 5 বারও দিতে হয়, দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ টু ডু। এর জন্যই আমি শুরুতে বলেছিলাম যে আপনি যদি এপিআই মাস্টার টেস্ট কিনেন, প্ল্যান্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যেটা নাইট্রেট, সেটাও কিন্তু আপনি পিএইচের সাথে সাথে আপনি নাইট্রেটটা এখানে মেজার করতে পারছেন, এবং তার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফার্টিলাইজারটি অ্যাকচুয়ালি কতটুকু ভালো। কারণ দিস ইজ আ সায়েন্স, যে আমরা জানি যে আপনার প্ল্যান্টের ট্যাঙ্কে 15 থেকে 30 ppm নাইট্রেট থাকতে হবে। সো আপনি একটি এক্স ব্র্যান্ডের ফার্টিলাইজার কিনলেন, সে বলল আপনাকে যে প্রতি 50 গ্যালনে আপনি 5 মিলি ইউজ করবেন সপ্তাহে 2 বার। আপনি 2 বার সপ্তাহে দেন, দিয়ে নাইট্রেট টেস্ট করে দেখেন আপনার নাইট্রেট কত। ইফ ইট ইজ উইদিন দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ, দ্যাট ইজ আ গুড ফার্টিলাইজার। ইফ ইট ইজ নট, দেন ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য ডোজ অর চেঞ্জ ইউর ফার্টিলাইজার ব্র্যান্ড। এটা আরও বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি যদি আপনার গার্ডেন সয়েল দিয়ে করা ট্যাঙ্ক হয়, কারণ গার্ডেন সয়েলের নিউট্রিয়েন্টস অনেক কম কমার্শিয়াল সয়েলের থেকে। সো সেখান থেকে অ্যাকচুয়ালি লিচ করে ওয়াটার কলামে যাওয়ার মতো তেমন কিছু নেই। সো এই কারণে আপনার ট্যাঙ্কে ফার্টিলাইজারটি খুবই গুরুত্বপূর্ণ এবং CO2-র সাথে রিলেটেড। এবার কথা বলবো লাইট নিয়ে। আপনার ট্যাঙ্কে আপনি যখন ফুল CO2 দিচ্ছেন, ফুল ফার্টিলাইজার দিচ্ছেন, তখন আপনাকে একটি মাত্র জিনিস টিউন করতে হবে, সেটা হচ্ছে আপনার ট্যাঙ্কের লাইট। আপনাকে এই ওয়েতে 3টা জিনিস আলাদা আলাদা টিউন না করে, আপনি যদি ফুল CO2 করে দেন, আপনি যদি ফুল ফার্টিলাইজার করে দেন, শুধু আপনাকে একটি জিনিস টিউন করতে হবে, সেটি হচ্ছে লাইট। এস্টিমেটিভ ডোজিং অনুযায়ী আপনার ট্যাঙ্কে যদি গুড CO2 থাকে, গুড ফার্টিলাইজার থাকে, গুড ফ্লো থাকে, তাহলে মিডিয়াম লাইটের থেকে বেশি লাইট কোনো প্ল্যান্টের জন্য দরকার নেই। কিন্তু আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের লাইটটাকে অনেক বেশি প্রাধান্য দিই। লাইটের প্রাধান্যটি এই 3টি জিনিসের মধ্যে সবচেয়ে কম। আমি একটা আর্টিকেলে পড়েছিলাম, আমরা মানুষরা আমাদের 5টি ইন্দ্রিয়র মধ্যে চোখটাকে দিয়েই 80% জিনিস জাজ করি, বাকি 4টা ইন্দ্রিয়কে তেমন একটা প্রায়োরিটি দেই না। প্ল্যান্টের ট্যাঙ্কের ক্ষেত্রেও এই CO2, ফার্টিলাইজার এবং লাইটের মধ্যে শুধুমাত্র লাইটটিই আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, আপনি CO2 দেখতে পাচ্ছেন না, ফার্টিলাইজারও দেখতে পাচ্ছেন না। স্বভাবতই আমরা লাইটটাকে প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু চোখের থেকেও একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের আছে, যেটা হচ্ছে আমাদের ব্রেইন। সো লেট আস ইউজ আওয়ার ব্রেইন অ্যান্ড থিঙ্ক লজিক্যালি। সো কামিং ব্যাক টু লাইটস, লাইটটার ক্ষেত্রে একটা জিনিস আমি অনেক সময়ই আমিও বলি, অনেকেও বলে যে ওয়াট পার গ্যালন রুল। ওয়াট পার গ্যালন রুলটা অনেক আগে তৈরি করা হয়েছিল, যেটা হচ্ছে বেসড অন কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট লাইট বা CFL, যেটাকে আমরা এনার্জি সেভিং বাল্ব বলে থাকি। সেই ওয়াট পার গ্যালন রুল অনুযায়ী লো লাইট হচ্ছে 1 থেকে 2 ওয়াট পার গ্যালন পর্যন্ত, মিডিয়াম লাইট হচ্ছে 3 থেকে 4 ওয়াট পর্যন্ত, এবং 5 ওয়াট বা এর বেশি হলে সেটাকে হাইলাইট বলা হচ্ছে। এইটা দিস ক্যান বি আ স্টার্টিং পয়েন্ট, বাট দিস ইজ নট আ রুল অফ থাম্ব। আমি একটি উদাহরণ দিই, যে একটি ট্যাঙ্ক যদি 24 ইঞ্চি লং, 12 ইঞ্চি ওয়াইড এবং 18 ইঞ্চি হাই হয়, আরেকটি ট্যাঙ্ক 24 ইঞ্চি লং, 18 ইঞ্চি ওয়াইড কিন্তু 12 ইঞ্চি হাই, দুটোর ওয়াটার ভলিউম কিন্তু এক্স্যাক্টলি সেম। কিন্তু আপনি নর্মাল কমন সেন্স ইউজ করলেই বুঝতে পারবেন যে ওয়াটার ভলিউম সেম হলেও যেটার হাইট 12 ইঞ্চি, সেটার সমান লাইট যদি আপনি একটা 18 ইঞ্চি হাইট ট্যাঙ্কে দেন, তাহলে কিন্তু সেখানে অপর্যাপ্ত লাইট হবে। ওয়াট পার গ্যালনটা এর জন্য আজকের দিনে টোটালি ইনঅ্যাকুরেট। লাইট মাপার জন্য অ্যাকচুয়ালি আরও বেটার ওয়ে আছে, যেমন ওয়াট পার গ্যালনের থেকে বেটার হচ্ছে আপনি যদি লুমেন্স দেখেন, বাট সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে PAR, যেটা হচ্ছে ফটোসিনথেটিক্যালি অ্যাভেলেবল রেডিয়েশন। লাইট হচ্ছে একটি রেডিয়েশন, এবং আপনার লাইটটা সাবস্ট্রেট লেভেলে কতটুকু এই রেডিয়েশন অ্যাভেলেবল ফর ফটোসিনথেসিস, সেটা দিয়ে অ্যাকচুয়ালি একটা প্রপার মেজারমেন্ট করা যায়। কিন্তু এই পার মাপার জন্য কোনো ইজি ওয়ে নেই। সবচেয়ে চিপেস্ট ওয়ে হচ্ছে যদি আপনি সেনাই রিফ এই ডিভাইসটি ইউজ করেন, সেখানে পার মাপার একটা জিনিস আছে, কিন্তু এটার দামও হচ্ছে অ্যারাউন্ড $300। অবশ্যই এটা আমাদের দেশের প্রেক্ষাপটে বা যে কোনো দেশেই একটি হবিস্টের জন্য $300 খরচ করা অ্যাকচুয়ালি ইটস নট আ ম্যাটার অফ জোক। প্লাস আজকের দিনে আমরা কিন্তু কেউ এই এনার্জি সেভিং বাল্ব ইউজ করি না, আমরা সবাই LED ইউজ করি, এবং এলইডিটা দেখতে ভালো লাগে, পাওয়ার কনজাম্পশন কম, সব মিলিয়ে আজকের দিনে এলইডিটাই ইউজড হয়ে থাকে। এলইডি লাইটের ক্ষেত্রে একটা জিনিস আমি বলেছি যে 5730 LED ইজ দ্য বেস্ট, এবং
আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ডেটা দিচ্ছি যেটা ওয়েবসাইট থেকে নেওয়া, এটা আমার বানানো না। এখানে মেইন জিনিসটি যদি আপনি দেখেন যে লুমেন্স পার ওয়াট, যে সেটা 5730-তে সবচেয়ে বেশি, যে 1 ওয়াট পাওয়ার কনজামশনের জন্য কত লুমেন্স সে প্রডিউস করে, এবং লুমেন্স ইজ এ মেজার অফ ব্রাইটনেস। সো আপনারা যদি এই চার্টটি দেখেন তাহলে দেখবেন যে 5730 ইজ মাচ বেটার। 8520 হ্যান ত্যান এগুলা আসলে আমাদের দেশে কেন জানি না আমি এই জিনিসটা হয়েছে, আই ডোন্ট নো। আমি মাঝে মধ্যে মনে করি যে অ্যাজ এ নাম্বার 8520 মানে 8000 তো 5000-এর থেকে বড়, সো ডেফিনেটলি এটা ভালো হবে। কালকে যদি 9000 সিরিজের এলইডি কোথাও বের হয় ওটা আরও ভালো হবে। দ্যাট ইজ আ রং কনসেপশন, ইট ইজ জাস্ট এ নাম্বার। এটা অ্যাকচুয়ালি এই 5730, 8520 এগুলো হচ্ছে এলইডি চিপের ডাইমেনশনস। 5730 মানে একটি এলইডি চিপ 5.7 মিলিমিটার ইন্টু 3.0 মিলিমিটার, এটা জাস্ট সাইজটা বোঝাচ্ছে। 8520 মানে হচ্ছে ইট ইজ 8.5 মিলিমিটার লং আর 2.0 মিলিমিটার ওয়াইড। সো এখানে ভালো খারাপের ব্যাপার নেই। আরেকটি জিনিস আপনি খেয়াল করবেন, আপনি গুগল করেও দেখতে পারবেন যে যত ব্র্যান্ডেড এলইডি লাইট আছে, যেমন চিহিরোজ, টুইন স্টার, ফ্রুভাল অ্যাকুয়া স্কাই, সবগুলোতে 5730 এলইডি একমাত্র ইউজ করা হয়। এইসব কোনো লাইটে আপনার 8520 বা আমাদের সোকল্ড মেগা এলইডি ইউজ করা হয় না। সো অবশ্যই একটা কারণ আছে। আপনি বা আমি কেউই এসব বড় বড় কোম্পানি যারা $2000 থেকে $5000 দিয়ে স্পেকট্রোমিটার ইউজ করে এই স্পেকট্রাম টিউন করে, তাদের থেকে আমাদের চোখ বেটার না বা নলেজ বেটার না। তারা 5730 ইউজ করে, অন্য কিছু না। আমাদের 8520 চায়না থেকেই আসে। এমনও না যে আমরা সব 8520 বাংলাদেশের হবিসটা কিনে ফেলেছি, চায়নার মার্কেটে নেই, তাই তারা ইউজ না করতে পেরে বাধ্য হয়ে 5730 ইউজ করছে, রাইট? সো একটু মজা করেই বললাম। বাট যেটাই হোক, আপনার যেই ফ্যাসিনেশনই থাকুক না কেন লাইটের, আপনি যেটা ইউজ করেন, যেই লাইট ইচ্ছা আপনি ইউজ করেন। আমি প্রেফার করব 5730। আপনি 8520 যদি আপনার ইউজ করতেই ইচ্ছা করে করতে পারেন, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে 8520 বিম প্যাটার্নটার কারণে 8520-তে গ্রিন স্পট অ্যালজিটা একটু বেশি প্রমোটেড হয়। আপনি এলইডি প্যানেল লাইট ইউজ করতে পারেন, ওগুলোতে সব 5630 এলইডি থাকে নর্মালি, ইটস ভেরি গুড। আমি ইভেন আমার হাইটেক 14 গ্যালন ইওয়াগুমি ট্যাঙ্কেও আমি এই একটি 24 ওয়াটের প্যানেল এলইডি ইউজ করছি। সো যেই এলইডি লাইটই আপনি ইউজ করেন না কেন, এলইডির ক্ষেত্রে সেটা সিএফএল এর ওয়াট পার গ্যালনের সাথে মিলবে না, কারণ এলইডির ইন্টেন্সিটি বেশি। নর্মালি আপনার সিএফএল এর ওয়াটের 50 থেকে 65%-এর মধ্যে এলইডি ইউজ করলেই হয়। সো আমি আপনাদের সাজেস্ট করব যে ফার্স্টে CO2 ফুল করুন, তারপরে ফার্টিলাইজার ফুল করুন। এখন লাইটের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনার ট্যাঙ্ক যত গ্যালন, সেটার 2 ওয়াট পার গ্যালন থেকে 2.3 ওয়াট পার গ্যালন এলইডি দিয়ে আপনি স্টার্ট করবেন। আরেকটি জিনিস এখানে উল্লেখযোগ্য, আমি গ্রুপে দেখি অনেকেই বলেন যে আপনার লাইট আওয়ার হচ্ছে 4 ঘন্টা বা 5 ঘন্টা। লাইট না থাকলে প্ল্যান্ট ফটোসিনথেসিস করবে কখন, আর আপনার ট্যাঙ্কে সেই প্ল্যান্টটা গ্রো করবে কখন? সো সবসময় মনে রাখবেন, আপনার হাই ইন্টেন্সিটি বা হাই ওয়াটেজ লাইট উইথ শর্টার ফটো পিরিয়ড, এর থেকে আপনার লোয়ার লাইট কিন্তু লঙ্গার ফটো পিরিয়ড ইজ মাচ মাচ বেটার। সো আপনি 2 থেকে 2.3 ওয়াট পার গ্যালন এলইডি লাইট দিয়ে আপনি স্টার্ট করবেন। আপনার লাইট আওয়ার রাখবেন 6 ঘন্টা। আপনার ট্যাঙ্কটি যদি নতুন সেট আপ করা হয়ে থাকে তাহলে প্রথম 1 মাস লাইট সেটাতেই রাখবেন। তারপর থেকে আপনি লাইট আওয়ার প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে বাড়াতে থাকবেন, মানে তখন 6 ঘন্টা থেকে 7 ঘন্টায় যাবেন, তারপর 7 ঘন্টা থেকে 8 ঘন্টায় যাবেন। এভাবে আপনি 10 ঘন্টা পর্যন্ত যেতে পারেন। তাকাশি আমানোর সব ট্যাঙ্কে হচ্ছে 10 ঘন্টা লাইট অন থাকে এবং 14 ঘন্টা লাইট অফ থাকে। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি 8 ঘন্টা পর্যন্ত যান। তখনও যদি কোনো রকম অ্যালজি ফেস না করে থাকেন, তখন আপনি আস্তে আস্তে লাইট ইন্টেন্সিটি অর্থাৎ লাইটের ওয়াট বাড়াতে থাকবেন। সেটাও খুব সামান্য করে, মানে প্রতি সপ্তাহে 10 থেকে 15%-এর বেশি যেন না হয়। এভাবে একটা পর্যায়ে দেখবেন যে আপনার ট্যাঙ্কে হালকা হালকা অ্যালজি দেখা যাচ্ছে, তখন লাইটটা আরেকটু কমিয়ে দিবেন এবং দ্যাট ইজ ইয়োর অপটিমাম লাইট লেভেল। আমি অনেককে প্রশ্ন করতে দেখি যে আমার 24, 12, 15 ট্যাঙ্কে কত ওয়াট এলইডি ইউজ করব, বা অমুক ভাই তো এত ওয়াট এলইডি ইউজ করছে, আমি করব না কেন? এভরি ট্যাঙ্ক ইজ ডিফারেন্ট। ধরুন আপনার একটি 12 কিউব ট্যাঙ্ক আছে, আমার একটি 12 কিউব ট্যাঙ্ক আছে। এখন আপনার 12 কিউবে পুরাটা হেয়ার গ্রাস কার্পেট, আমার 12 কিউবে প্রথম অর্ধেক হচ্ছে হেয়ার গ্রাস কার্পেট,
পিছনের অর্ধেকে আমি রোটালয় ইউজ করেছি। কোন ট্যাঙ্কে প্ল্যান্ট ম্যাস বেশি? আমারটাই অবভিয়াসলি। সো লাইট অলসো একটি নিউট্রিয়েন্ট। সো জাস্ট বিকজ আপনার আমার ট্যাঙ্ক সাইজ সেম, তার মানে না যে আপনার আর আমার ট্যাঙ্কে লাইট রিকোয়ারমেন্টটা এক্স্যাক্টলি সেম হবে। সো প্রত্যেকটি ট্যাঙ্ক ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটি ট্যাঙ্ককে ইন্ডিভিজুয়ালি ট্রিট করতে হবে, ইন্ডিভিজুয়ালি টিউন করতে হবে। আপনার যদি এক্স্যাক্ট সেম সাইজের দুটি ট্যাঙ্ক থেকেও থাকে, এক্স্যাক্ট সেম প্ল্যান্টসেও থেকে থাকে, আপনি কখনো গ্যারেন্টি করতে পারবেন না যে দুটি ট্যাঙ্কের প্ল্যান্ট ম্যাস এক্স্যাক্টলি সেম, রাইট? মেবি একটাতে 50 স্টেম প্ল্যান্ট আছে আর একটাতে মেবি 60 স্টেম প্ল্যান্ট আছে। সো টেকনিক্যালি ওটাতেও প্ল্যান্ট ম্যাসের ডিফারেন্স আছে। সো প্রত্যেকটি ট্যাঙ্ককে ইন্ডিভিজুয়ালি ট্রিট করবেন এবং এই ওয়েটা যে আমি আপনাদের বললাম, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হয়ে গেল যে আপনি শুধু CO2 ম্যাক্স, ফার্টিলাইজার ম্যাক্স, এখন শুধুমাত্র আপনি টিউন করবেন লাইট, এবং সেটাও কিভাবে করবেন এটাও আমি আপনাদেরকে আশা করি খুব ইজিলি আমি বুঝিয়ে দিতে পেরেছি। সবশেষে আমি আপনাদের কয়েকটি আমার নিজের পরীক্ষিত টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আজকের এপিসোডটি শেষ করতে যাচ্ছি। প্রথমত, প্ল্যান্টের ট্যাঙ্কের অন্তত 70% জায়গা প্ল্যান্ট দিয়ে পরিপূর্ণ থাকাটা খুবই দরকার। কারণ আপনি চিন্তা করে দেখুন, ধরুন আপনার একটি 12 কিউব ট্যাঙ্ক, সেখানে 10 স্টেম প্ল্যান্ট আছে, আপনি হয়তো আস্তে আস্তে প্ল্যান্ট নিয়ে এসে লাগাবেন, কিন্তু আপনি আপনার ট্যাঙ্কে যেই CO2 দিচ্ছেন, যে লাইট দিচ্ছেন, সেটা কিন্তু একটা ফুল 12x12 স্কোয়ার ইঞ্চ জায়গার জন্য, কিন্তু সেখানে প্ল্যান্ট দিয়ে রেখেছেন মাত্র 10% বা 15%। তাহলে কি হচ্ছে? এক্সেস নিউট্রিয়েন্ট, অর্থাৎ নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স, এবং সেই ক্ষেত্রেই আপনি অ্যালজির প্রবলেমে পড়বেন। সো অন্তত 70% একটা প্ল্যান্টের ট্যাঙ্কের যদি কাভার থাকে, সেক্ষেত্রে আপনি অ্যালজি মুক্ত থাকতে পারবেন এবং আপনার ট্যাঙ্কের নিউট্রিয়েন্টসগুলোর প্রপার ইউসেজ হবে। প্ল্যান্টের ট্যাঙ্কে শুরু থেকেই কিছু অ্যালজি ইটার বা ক্লিনিং ক্রু থাকা উচিত। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, এক একটি অ্যালজি ইটার এক এক ধরনের অ্যালজি খায়। সো একটা অ্যালজি ইটার যে আমি আজকে শুধু এসেই দিলাম, এই আপনার সব অ্যালজি খেয়ে ফেলবে, নো, এসেই মেইনলি হেয়ার অ্যালজি খায়। আবার ওদিকে আমানো শ্রিম্প হচ্ছে সব মাইক্রো অ্যালজি, গ্রিন, এগুলো খাবে। আবার অটো আপনার খাবে হচ্ছে মেইনলি হচ্ছে যে গ্রিন স্পট অ্যালজি বা এই টাইপের স্পট অ্যালজিগুলো বেশি খায়। সো আপনার ট্যাঙ্কে একটা মিক্স অফ অ্যালজি ইটার অ্যাজ ক্লিন আপ ক্রু থাকা উচিত। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনার ট্যাঙ্কে আমানো শ্রিম্প, এসএই এবং অটো, এই তিনটার একটা ছোটোখাটো মিক্সচার থাকা উচিত। নেরিড স্নেইলও আপনি ইউজ করতে পারেন, কিন্তু আমি পার্সোনালি নেরিড স্নেইল পছন্দ করি না, কারণ এগুলো ট্যাঙ্কের ভিতরে অনেক ডিম পেড়ে রাখে, সেগুলো হ্যাচ হবে না কোনো দিন, এবং হার্ডস্কেপগুলো নষ্ট হয়ে যায়, কারণ ওই সাদা সাদা ডিমগুলো উঠাতে অনেক কষ্ট হয়, প্লাস দেখতেও খারাপ লাগে। এই কারণে আমি পার্সোনালি নেরিড স্নেইল ইউজ করি না। আমি জাস্ট অলওয়েজ একটা কম্বিনেশন ইউজ করি, যেটা হচ্ছে অটো, এসএই এবং আমানো। থার্ড পয়েন্টটি হচ্ছে, প্ল্যান্টেড ট্যাঙ্ক ফিশ দিয়ে ওভারস্টকড করবেন না। একটি প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে চাইলে সেখানে প্রায়োরিটি হচ্ছে প্ল্যান্ট। ফিশ শুধুমাত্র রাখা হয় একটি মুভিং প্রাণের অস্তিত্ব বোঝানোর জন্য। আপনার যদি মাছও রাখতে হয়, প্ল্যান্টও রাখতে হয়, শ্রিম্পও রাখতে হয়, এইভাবে একটা প্রপার প্ল্যান্টেড ট্যাঙ্ক কখনোই হবে না। আপনি যদি মাছ পছন্দ করেন, সেটার জন্য একটা ফিশ অনলি ট্যাঙ্ক করেন। প্ল্যান্ট যদি আপনার প্রায়োরিটি হয়, সেক্ষেত্রে সেখানে ওভারস্টক করবেন না, কারণ ওভারস্টকিংয়ের ফলে আপনার মাছের বর্জ্য ক্রিয়েট হবে বেশি, অ্যামোনিয়া তৈরি হবে বেশি, এবং সেটাকে কন্ট্রোল করাটা প্রবলেম হয়ে যাবে, এবং অ্যাজ আই সেড বিফোর, নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স হবে। নিউট্রিয়েন্টস ইমব্যালেন্স হলেই অ্যালজি। ফোর্থ পয়েন্টটি হচ্ছে, আপনার ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ ফ্লো থাকা। ফিল্ট্রেশন রেট এবং ওয়াটার সার্কুলেশন রেট দুটি ভিন্ন। স্পেশালি আপনি যদি হব ফিল্টার ইউজ করে থাকেন, ধরা যাক আপনার ট্যাঙ্কটি যদি 100 লিটারের হয়ে থাকে, আপনি একটি 600 LPH এর হব ইউজ করছেন, যেটা আপনাকে 6x ফিল্ট্রেশন দিচ্ছেন, দ্যাট ইজ পারফেক্ট। কিন্তু আপনার ট্যাঙ্কের ফ্লোটা কোথায় যাচ্ছে? ফ্লো হতে হবে আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য 6 গুণ থেকে 10 গুণ, এবং সেই ফ্লোর জন্য আপনার যদি একটি হব থেকেও থাকে, তার সাথে আপনাকে একটি পাওয়ার ফিল্টার বা পাওয়ার হেড ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি পার্সোনালি সাজেস্ট করি রিসানের একটি পাওয়ার হেড ইউজ করবেন, যেটা আপনার ট্যাঙ্কের ওয়াটার ভলিউমের 10 থেকে 12 গুণ, কারণ রিসানের পাওয়ার হেডগুলোর ফ্লো কন্ট্রোল করা যায়। সেক্ষেত্রে আপনার আরেকটি বেনিফিট হবে, আপনি আপনার ট্যাঙ্কের CO2টি আপনি ডাইরেক্টলি সেই পাওয়ার হেডে লাগিয়ে দিতে পারবেন, আপনার আলাদা করে কোনো রকম ডিফিউজার কিনতে হচ্ছে না। ওয়াটার ফ্লো হচ্ছে আমাদের শরীরের ব্লাড ফ্লোর মতো। আমাদের শরীরে ব্লাড যেরকম পুরো শরীরে নিউট্রিয়েন্ট পরিবহন করে,
ট্যাঙ্কের ওয়াটার ফ্লো আপনার ট্যাঙ্কের CO2 এবং ফার্টিলাইজার এগুলোকে ট্যাঙ্কের আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে দেয়। সো ফ্লো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার ফ্লো না থাকলে ডেট্রাইটিস বা ময়লাও জমবে অনেক বেশি, অনেক ক্ষেত্রে অ্যালজি দেখা যায় লেস ফ্লোয়ের জন্য। সো অবশ্যই 6 থেকে 10 গুণ ফ্লো মেনটেন করতে থাকবেন, যেটার সাথে ফিল্ট্রেশন রেটের কোনো সম্পর্ক নেই। সবার লাস্টে আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি পসিবল হয় সবসময় আপনার ট্যাঙ্কে নিয়মিত ফ্লারিশ এক্সেল ব্যবহার করবেন। ইট ইজ নট অ্যাজ আ কার্বন সোর্স, কারণ এই টাইপের যে সো কল্ড লিকুইড CO2 এগুলো হচ্ছে জাস্ট একটা মার্কেটিং মিথ। দেয়ার ইজ নাথিং কল্ড লিকুইড CO2, বাট আপনার ট্যাঙ্কের জন্য যে ফ্লারিশ এক্সেলের রেকমেন্ডেড ডোজ আছে তার দ্বিগুণ আপনি প্রতি সপ্তাহে একবার ব্যবহার করবেন। এটা আপনাকে অ্যালজি কন্ট্রোলেও হেল্প করবে। এর আরেকটি চিপার অপশন আছে যেটা আমি পার্সোনালি আমার প্রত্যেকটি ট্যাঙ্কে ব্যবহার করি, সেটি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করা। আপনি যে কোনো ফার্মাসিতে হাইপারঅক্সি নামে 6% হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন কিনতে পারবেন, সেটার দাম হচ্ছে মাত্র 33 টাকা। প্রত্যেক ওয়াটার চেঞ্জের আগে আপনার ট্যাঙ্কের প্রতি গ্যালনের জন্য 1 থেকে 1.5 মিলি হাইড্রোজেন পারঅক্সাইড ট্যাঙ্কে ইউজ করবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ট্যাঙ্কে ভেরি হাই ফ্লো থাকে, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডটা আপনার ট্যাঙ্কের সব আনাচে কানাচে পৌঁছে যাবে। এভাবে 15 মিনিট রাখবেন হাই ফ্লো দিয়ে, 15 মিনিট পরে আপনার ট্যাঙ্কে 50% ওয়াটার চেঞ্জ করে ফেলবেন। এটা আমি নিয়মিত আমার ট্যাঙ্কে প্রতি সপ্তাহের ওয়াটার চেঞ্জের আগে ইউজ করি। ইট ইজ কমপ্লিটলি সেফ ফর প্ল্যান্টস, ইট ইজ কমপ্লিটলি সেফ ফর ফিশ অ্যান্ড শ্রিম্প। আপনি নিশ্চিন্তে এটা আপনি ব্যবহার করতে পারেন। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আপনাদেরকে আমি চেষ্টা করেছি খুব ইজিলি কিভাবে একটি প্ল্যান্টেড ট্যাঙ্ককে আপনি ব্যালেন্সিং করতে পারবেন সেটা বোঝানোর জন্য। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন বিষয়ে জানার জন্য অ্যাকোয়ারশিয়ার সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন, তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তার ব্যাপারে আপনারা জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।